কাব্য প্রচণ্ড বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলে আর কোনোদিনও সুবুদ্ধি ফিরবে না। ওটি টেবিলে থেকে ঘুরে এসেও ফাজলামো করার এনার্জিও কোথা থেকে পায়, তাই কাব্য বুদ্ধিতেও ধরছে না। কলরবের হাতে স্যালাইনটা প্রায় শেষের পথে। কাব্যর কথা না বাড়িয়েই সেটা বদলানোর প্রস্তুতি নিতে নিতে ওদের দিকে আর চোখে তাকালো। অভিক আর শান্ত মুখ ততক্ষণে একদম আমিষ আমসি হয়ে গেছে। দুজনের চোখে মুখে এক আকাশ বিস্ময় আর আতঙ্ক। কলরব ওদের চেহারা দেখে মনে মনে বেশ মজা পাচ্ছে। ভেতরে ভেতরে হাসিতে ফেটে পড়ার অবস্থা ওর। অভিক একেবারে কাতর গলায় বিছানার পাশে বসে বলল, দোস্ত, তুই আসলে আমাকে চিনতে পারছিস না? আমি অভিক, তোর তোর জানের বন্ধু। তুই আর আমি মিলে যে কলেজ গেটে মেয়ে পটানো বাজে ধরতাম, মনে নেই? তুই যদিও একদিনও জিততে পারিস নাই, কারণ তোর চেয়েও আমি দেখতে অনেক বেশি সুন্দর ছিলাম। সেই তুই আমাদের এভাবে ভুলে গেলি? অভিকের এই মিথ্যে শুনে কলরব নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। তরিন গতিতে তীক্ষ্ণ চোখে যে প্রতিবাদ করে উঠল, কি বাজে বকছিস তুই? বাজি সবসময় আমি জিততাম। যেই দেখেছিস আমার স্মৃতি চলে গেছে, অমনি সুযোগ বুঝে নিজেকে বড় প্রমাণ করতে বসে গেছিস। বেঈমান কোথাকার! কথাটা মুখ দিয়ে ছুঁড়ে দিয়ে কলরব নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল। ইস, বড্ড গগুগল হয়ে গেছে। আবেগের চোটে নিজের ফাঁদে নিজেই পা দিয়ে ফেলেছে সে। শান্ত এতক্ষণ আসলেই ভয়ে ছিল, কিন্তু এখন তার চোখ দুটোর আগে কটমট করে উঠল। এক পায়ে এগিয়ে গিয়ে হিসিয়ে বলল, শালা, আমরা এখানে চিন্তায় মরে যাচ্ছি, আর তুই ওটি থেকে বের হয়েই নাটক মারছিস। তোকে যে আজ আমি কি করব! কথাটা বলতে বলতেই পাশে দাঁড়িয়ে থাকা কাব্যর দিকে চোখ পড়ায় চট করে চুপ করে শান্ত গেল। যতই হোক, কাব্য তো কলরবের বড় ভাই। অভিক বলল, আমি ভালো করেই বুঝেছিলাম তুই নাটক করছিস। শোন, তোর থোমরা আমার চেয়েও সুন্দর হলেও ব্রণের দিকে থেকে কিন্তু আমার বুদ্ধির চেয়েও অনেক বেশি। কলরব বিরক্ত হয়ে মুখ কুঁচকে বলল, চুপ থাক শালা, নিজের ঢোল নিজেই পেটানো বন্ধ কর। কিন্তু একটা জিনিস তোরা আমায় বুঝিয়ে বলতো, তোদের হঠাৎ কেন মনে হলো যে আমার স্মৃতিশক্তি চলে গেছে? শান্ত এবার একটু শান্ত হয়ে বলল, ওই যে ওটি থেকে বের হওয়ার পর ডাক্তার বলেছিল মাথায় চোট গুরুতর হওয়ায় এমনটা হতে পারে। ডাক্তারের এমন অনুমানের কথা শুনে কলরবের চোখ দুটো উচ্ছ্বাসে চমক করে উঠল। সে বেশ আফসোসের সুরে বলল, ডক্টর আসলে এমন বলেছিল। ওই ঐতিহাসিক তথ্যটা তোরা আমাকে আগে বলবি না? জানলে আমি সত্যি আজ সব ভুলে যেতাম। বিশেষ করে আমার ওই হিটলার বাপকে একদম বেমানলু চিনলেও অস্বীকার করতাম। কথাটা বলতে বলতে কলরব হঠাৎ কপালে হাত দিয়ে একটু চোখ বন্ধ করলো। কপাল কুঁচকে বলল, তবে সত্যি বলতে মাথায় একটু আধু কেমন যেন চিনচিন করে ব্যথা হচ্ছে রে। আমার কেন যেন মনে হচ্ছে আমি আসলে কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছি। ওকে আর পাত্তা দিল না কেউ। কাব্য কড়া গলায় বলল, তোকে চুপ থাকতে বলেছি না? আল্লাহর দোহাই লাগে, মুখটা একটু বন্ধ করে রাখ, নয়তো মাথায় যতগুলো স্যালাইন পড়েছে তোর ওই অনবরত চিল্লাতিতে সব কথা খুলে আসবে। কাব্য ধমক খেয়ে কলরবের একটু সময়ের জন্য থমকে গেল, কিন্তু সেই নীরবতা স্থায়ী হলো বড়জোর কয়েক সেকেন্ড। কাব্য কেবিনে দরজা খুলে বের হতে যাবে, ঠিক তখনই কলরব আচমকাই এক প্রকার চিৎকার করে উঠল। তার সেই আকুল আর্তনাদ শুনে কাব্য দরজার হাতল ধরা অবস্থাতেই থমকে দাঁড়িয়ে গেল। কলরব বিছানায় শুয়েই উত্তেজিত হয়ে বলল, এই কাব্য, আমার চুল কই? তুই আমার চুল কেটেছিস কেন? হ্যাঁ, এই তো এই সপ্তাহেই আমি পুরো 3,000 টাকা খরচ করে চুলের পেছনে ট্রিটমেন্ট করেছি। তোর সাহস হলো কি করে রে আমার সাধের চুল কাটার? কাব্য বিরক্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলল। সেটা ওভাবেই মাঝরাতে পাগলের মতো বাইক চালানোর আগে ভাবা উচিত ছিল। ভাগ্যিস মাথাটা আস্ত আছে, তাই চুল নিয়ে বিলাপ করার সুযোগ পাচ্ছিস। চিন্তা করিস না, 1 মাসের মধ্যেই মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে। কলরব এবার প্রায় কাঁদো কাঁদো মুখ করে বলল, তাই বলে তুই আমার মাথা পুরো ন্যাড়া করে দিবি?
একটু তো রাখতিস অন্তত। তুই ইচ্ছে করেই করতেছিস তাই না? আমি সব বুঝি। তোর নিজের মাথায় তো অলরেডি টাক পড়ার উপক্রম হয়েছে। এজন্যই হিংসে আমার এই সর্বনাশটা করলি। কাব্যর এই উদ্ভট যুক্তিতে আর বিন্দুমাত্র পাত্তা নিয়ে দিয়ে গট গট পায়ে কেবিল থেকে বেরিয়ে গেল। অভিক আর শান্ত এতক্ষণ চুপচাপ এই দৃশ্যরে দেখছিল। প্লাস্টিকের চেয়ার টেনে বসলো ওরা। অভিক শান্ত করার চেষ্টা জন্য বলল, তুই এত চিল্লাস না তো ভাই, মাথা আসলে জোর লাগবে, ব্যথা বাড়ছে। কলরবের মনে তখনও চুলের আটকে আছে। সে কপালে হাত দিয়ে বিড়বিড় করতে লাগলো, ব্যান্ডেজ খোলার পর আমাকে কেমন লাগবে দেখতে? আমার ওই টাক মাথা শ্বশুরের মতো নিশ্চয়। ইয়াক, নো আল্লাহ, তুমি আমার সাথে এটা কিভাবে করলে? আরে এক মিনিট, শান্ত হ। শান্ত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি আমার শ্বশুর দেখতে আসেনি আমাকে? না তো, আমরা যখন থেকে ছিলাম তখন তো ওনাকে আসতে দেখিনি। আর আর আমার শাশুড়ি ওনাকেও দেখিনি। আর আর অন্য কেউ? অভিক বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল, সরাসরি বল না যে তুই নির্জানার কথা বলতে চাইছিস। এতক্ষণ ধরে ঘুরিয়ে ফিরে নাটক করছিস কেন? যতটুকু জানি নির্জানাও আসেনি। আমরা তো এখানে আসার পর থেকেই ওর বাড়ির কাউকে দেখিনি। বন্ধুর মুখে কথাটা শুনে কলরব মুহূর্তের মধ্যে থমথম খেয়ে গেল। হ্যাঁ, সে আসলেই নির্জানার কথাই ভাবছিল। এত বড় একটা ঝড় বয়ে গেল তার উপর দিয়ে, আর নির্জানা একবারও জন্য তাকে দেখতে এলো না। কেন যেন একটা তীব্র অভিমান আর প্রচন্ড রাগ এসে জমা হলো কলরবের বুকের। সে কাল রাতে মরতে বসেছিল, আর মেয়েটা তখন দিব্যি হাসছিল। যদি সে সত্যি কাল রাতে মরে যেত, এতক্ষণ নিশ্চয় তাকে কবর টবর দেওয়া হয়ে যেত। আর নিয়ে জানা হয়তো এতক্ষণে হাত ছেড়ে বাঁচত। একবারের জন্য দেখতে আসলো না, আসবেই বা কেন? ও তো আর তাকে ভালোবাসে না, ঘৃণা করে। আর অপছন্দের মানুষ বড় কোনো ক্ষতি হলে তো লোকে খুশি হয় হয় কথা। কলরব চোখ দুটো শক্ত করে বুজে ফেললো। গলার স্বর কিছুটা শক্ত করে বলল, তোরা এক কাজ কর, ইরাকে একটা কল করে বল যে আমাকে হাসপাতালে দেখতে আসে। আর শোন, আমার এই মুহূর্ত অবস্থা কয়েকটা সুন্দর সুন্দর দেখে ছবি তোলতো ফোনে দিয়ে। ফেসবুকে ইমোশনাল ক্যাপশন দিয়ে পোস্ট করতে হবে। অবশ্য মাথা থেকে ব্যান্ডেজ খোলার পরে ছবি আর পোস্ট করতে পারবো না, তাহলে মেয়েরা আনফলো করে দিবে। ইস! অভিক আর শান্ত দুজনেই শব্দ করে হেসে উঠল। কলরব তখনও চোখ বন্ধ করেই রইল। মেজাজটা ক্রমশ খারাপ হচ্ছে তার। এভাবে আর কতদিন এই হাসপাতালে সাদা বিছানার নিথর হয়ে শুয়ে থাকতে হবে? ভাবতে কেমন দম বন্ধ লাগছে। আর সব কিছুর ওপর আবারও যখনই নিজের সাধ্যের চুলগুলোর কথা মাথায় আসছে, বুকটা যেন ধক করে উঠছে তার। কি করবে সে এখন? সামনে চেয়ারে শক্ত করে বাঁধা নওকিরের মধ্যে কোনো প্রকার ভাবান্ত দেখা গেল না। এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, তার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল, অথচ সে অত্যন্ত নির্লিপ্ত মুখে বসে আছে। কিছুক্ষণ আগেই ঘরে এসে প্রবেশ করেছে দিব্য তালুকদার। ভোরের আবছায় আলোয় চেয়ারে বাঁধা লোকটার দিকে তাকিয়ে নিজের চোখ দুটোকে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আয়নার সামনে দাঁড়ালে মানুষ যেভাবে নিজেকে দেখে, ঠিক হুবহুব এক অবয়ন বসে আছে সামনে। দিব্য অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলো, তোর নাম কি? নওকির ঠোঁট বাঁকিয়ে বলল, জানি না। আমি তোমার আসল নাম জিজ্ঞেস করেছি। দিব্যর গলার স্বর কিছুটা চড়ল। নওকিরের মুখে সেই একই তাচ্ছিল্যের হাসি। আমার আসল নাম নকল, যাই বলো না কেন, সবটা ওই একটাই। আমার ক্ষতি কেন করতে চাস? কি শত্রুতা তোমার আমার সাথে? সব টাকার খেলায় ভাই, টাকার জন্যই করেছি। তোমার পেছনে কে আছে? তোমার বসকে? চরম বিরক্তিতে ধমকে উঠল নওকির। এই এই একদম চুপ! আর একটাও ফালতু প্রশ্ন করবি না আমাকে। আমি প্রশ্নের উত্তর দিতে একদম পছন্দ করি না। ধরে ফেলেছি তো আমাকে, ব্যাস। পারলে এখানে মেরে পুঁতে দে, পুলিশের হাতে দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। পুলিশ আমাকে
24 ঘন্টাও আটকে রাখতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলল নওকি। কাইয়েব এগিয়ে এসে দিব্যর কাঁধে হাত রেখে বলল, ভাই, একে এখানে রেখে কথা বাড়িয়ে লাভ নেই, একে বরং সোজা পুলিশের হাতে তুলে দাও। থানা হেফাজতে নিয়ে 3rd ডিগ্রি দিলেই মুখ দিয়ে সব সত্যি গড় করে বের হবে। আমি বরং এখন একটু হাসপাতালে দিকে যাচ্ছি। কাব্য ভাই একটু আগেই মেসেজ দিয়ে জানালো কলরবের নাকি জ্ঞান ফিরেছে, ওকে একবার দেখে আসি। কাইয়েফে যাওয়ার কথা শুনতেই নওকিরের চোখ দুটো হিংস্র পশুর মতো চকচক করে উঠল। সে অত্যন্ত তীক্ষ্ণ গলায় বলে উঠল, পরের বার তোকে দেখতে আমি নিজের হাসপাতালে যাবো রে খোকা, তবে কোনো কেবিনে নয়, সোজা মর্গে। শালা কলিজার মির্জাফর কোথাকার। কাইয়েব দরজার দিকে পা বাড়িয়ে থমকে দাঁড়ালো, ঘুরে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তুই নিজে কেন কোনো সিরাজউদ্দৌলা নয় যে তার সাথে মির্জাফরির গল্প আসবে। হলি তোর একটা সস্তা গুন্ডা মাস্তান। নওকি চেয়ারে বাঁধা অবস্থাতে শরীরটা ঝাঁকিয়ে গর্জে উঠল, এই গুন্ডা কাকে বলছিস? হ্যাঁ, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। 2 দিন বৈরাগী কোথাকার। কায়েব আর রাগ করলো না, বরং দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে তোর নিজের ঘাড়ে মা বোন বলে কেউ নেই, তাই না? থাকলে অন্তত মানুষের প্রতি একটু মায়া দয়া থাকতো, ঠিকঠাক শিক্ষা থাকতো। এজন্য তুই সমাজ ও পরিবারের বাইরে এক আস্ত অমানুষ হিসেবে তৈরি হয়েছিস। দাঁত বের করে পোষাচিত্র এক হাসি হাসলো নওকির। না, নেই। তোর তো অনেক আছে, ভাবছিস তোর থেকেই ধার নেব। তোর একটা বোন আছে দেখছিলাম, ভাবিগুলো যে জোস, বিশেষ করে সামনেরটা। তার সেই হাসির রেশটুকু বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই দিব্য শক্তপোক্ত একখানা হাতের প্রচণ্ড ঘুষি এসে পড়ল নওকিরের বাগালে। সেই আঘাতে নওকিরের মুখটা এদিকে মচকে গেল, ঠোঁটের কোণা ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো। দিব্য এগিয়ে গিয়ে নওকিরের শার্টের কলারটা 2 হাতে শক্ত করে মুচড়ে ধরলো, দাঁতে দাঁত পিষে চেয়ার শক্ত করে বলল, শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোর বসকে? মার খাওয়ার পরেও নওকিরের গায়ে যেন বিন্দুমাত্র লাগলো না। সে নিজের মুখে রক্তটুকু থুথু করে মেঝেতে ফেলে উল্টো দিব্যকে একটা চোখ টিপে দিল। তারপর অত্যন্ত তাচ্ছিল্য গলায় বলল, আমার বস আমি নিজেই রে ভাই। নওকির নওরোজ কারো কথায় চলে না। এই দুনিয়ায় না আছে আমার কিছু পাওয়ার লোভ, আর না আছে আমার কিছু হারানোর ভয়। তোর মতো মা, বাবা, ভাই, বোন, বউ কিংবা ফুটফুটে বাচ্চা কিছুই নেই। আমি একা। এই দুনিয়ায় বরাবরই আমি একা। থাকার মধ্যে কেবল এই একটা প্রাণী আছে, তাও আমি ওটা পরোয়া করি না। নিজের প্রয়োজনে আমি যেমন হাসি মুখে কারো জান নিতে পারি, তেমনি কোনো ক্ষোভ ছাড়া নিজের জানটাও বিলিয়ে দিতে পারি। তাই তোদের যা খুশি করে নে আমার সাথে, তবে শুধু একটা কথা মনে রাখিস, কোনোভাবে যদি আমি একবার এই বাঁধন ছিঁড়ে ছাড় পাই, তবে এর প্রতিটা ঘাড় এ হিসেবে আমি একদম উসুল করে ছাড়ব। আমি তোদের সাথে কোনো শত্রুতা করতে আসিনি, তোরা নিজেরাই যেচে এই খেলাটা শুরু করেছিস। ঠিক তখনই থমথমে বাতাসে কাঁপিয়ে দরজা ওপাশ থেকে একটা অতি চেনা ঘুম জড়ানো ছোট্ট কণ্ঠস্বর ভেসে এলো, মাম্মা, তোমরা এখানে কি করছো? দরজার চোখ পড়তেই ঘরে সবার বুক ধক করে উঠল। সেখানে চোখে ডলতে ডলতে এসে দাঁড়িয়ে আছে ছোট্ট দিয়া। দিব্য এক ঝটকায় নওকিরের কলার ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু সে চাইলেও দিয়ার দৃষ্টি থেকে চেয়ারে বাঁধা নওকিরের আড়াল করতে পারল না। উপায় না পেয়ে সে নিজে দিয়ার সামনে নিজের চওড়া পিঠ দিয়ে আড়াল তৈরি করে ঘুরে দাঁড়ালো, কিন্তু দিয়াকে আটকে রাখা গেল না। সে বাবার কাশ কাটিয়ে গুটি গুটি পায়ে ছুটে গিয়ে সোজা নওকিরের সামনে গিয়েই দাঁড়ালো। চেয়ারে আষ্টেপৃষ্ঠে বাঁধা অবিকল তার পাপ্পার মতো দেখতে লোকটাকে দেখে সে অত্যন্ত বিস্মিত আর ব্যথিত গলায় বলে উঠল, মাম্মা, তোমরা ওকে এভাবে দড়ি দিয়ে কেন বেঁধে রেখেছো? ইস, ও তো অনেক ব্যথা পেয়েছে। দেখো মাম্মা, ওর ঠোঁট দিয়ে কেমন রক্ত বের হচ্ছে। নবনী নিজের ভেতরে অস্বস্তিটুকু জোর করে চেপে রেখে দিয়াকে শান্ত করার সুযোগে বলল, উনি অনেক বড় একটা দুষ্টুমি করেছে তো সোনা, তাই মাম্মা আর তোমার পাপ্পা মিলে ওনাকে একটু পানিশমেন্ট দিচ্ছে।
দিয়া নওকুরের রক্তাক্ত ঠোঁট আর গালের দিকে তাকিয়ে বড্ড মায়া পড়ে গেল। সে ছোট্ট নরম হাতটা আলতো করে ছোঁয়ালো নওকিরের গালে। অবুঝ গলায় বলল, মাম্মা ও তো এখন গুড বয় হয়ে গেছে, ও এখনই সবাইকে সরি বলে দেবে। ওকে প্লিজ খুলে দাও না মাম্মা, দেখো ও আর আমার পাপ্পা তো দেখতে একদম সেম সেম। আচ্ছা তুমি কে বলো তো, কাল মাঝরাতে যখন দিয়া তার পাপ্পার আচমকা বদলে যাওয়ার আচরণ নিয়ে বারবার নবনীর কাছে নালিশ করেছিল, তখনই নবনী অনেক ওকে বুঝিয়েছে যে এই লোকটা আসলে তার পাপ্পা নয়। তবুও বাচ্চা মন তো, অবিকল বাবার মতোই প্রতিচ্ছবি দেখে সে নিজের আবেগ ধরে রাখতে পারছে না। নওকি দিয়া সেই হাতের ছোঁয়া পেয়ে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। তার পাথুরে ঠোঁটের কোণে অত্যন্ত মৃদু আর একচিরেতে অকৃত্রিম হাসি ফুটে উঠল। সে খুব নিচু গলায় বলল, আমি তোমার চাচ্চু হই। দিয়া নিজের বড় বড় চোখ দুটো আরো ছোট ছোট করে সন্দিহারা গলায় বলল, চাচ্চু? কিন্তু তুমি তো খুব দুষ্ট, অনেক পচা। চাচ্চু তো মজা হয়, অনেক আদর করে, যেমন বড় চাচ্চু, ছোট চাচ্চু, কায়েব আঙ্কেল। তাও 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 তোমাকে আমি আর পানিশমেন্ট দিতে চাই না। মাম্মা খুলে দাও না ওকে প্লিজ। তুমি এখন সবাইকে সরি বলবে তো? নওকিন অত্যন্ত ঠান্ডা নিষ্পিত গলায় বলল, আমি কোনো সাধারণ দুষ্ট মানুষ নয়, আমি একটা আস্ত শয়তান। দিব্য নবনীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, নবনী, দিয়াকে এখনই এখান থেকে নিয়ে নিজের ঘরে যাও, আমি একটু পরে আসছি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওই বাড়িতে এসে পৌঁছাবে। পাপ্পাকে দেখেই দিয়া গোল গোল চোখ মুখে এক নিমিষে উজ্জ্বল হয়ে গেল। সে আনন্দিত হয়ে কিছু একটা বলতে চাইলো, কিন্তু নবনী তাকে আর সেই সুযোগ দিল না। লোকটা হিংস্র সন্দেহ থেকে মেয়েটাকে আড়াল করতে সে জোর করেই দিয়াকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দিব্য যখন নিজের শোবার ঘরে ফিরে এলো, ততক্ষণে সকালে নরম রোদ পুরো ঘর ছড়িয়ে পড়েছে। দিয়া তখন বিছানা ছেড়ে ড্রয়িং রুমের সোফাটায় এসে একদম মুখ ফুলিয়ে গম্ভীর হয়ে বসে আছে। দিব্যর ভেতরে আসতেই নবনী তাকে দিয়ার দিকে ইশারা করে ঠোঁট টিপে একটু হাসলো। মেয়ের এই মিষ্টি অভিমানের কারণটা দিব্য বুঝতে বাকি রইল না। সে ধীরে পায়ে এগিয়ে এসে সোফার সামনে দিয়ার মুখোমুখি মেঝেতে হাঁটু মুড়ে বসলো। অত্যন্ত আদুরে আর নরম গলায় বলল, দিয়া শোনা, দেখো তোমার পাপ্পা এসেছে। পাপ্পাকে একটা শক্ত করে হাক করবে না সোনা? দিয়া এক ঝটকায় নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ছোট্ট বুকের ওপর দুটো হাত শক্ত করে বেঁধে অভিমানের পাহাড় জমিয়ে মুখ ফুলিয়ে বসে রইল সে। দিব্য এবার নিজের দুহাত, আই এম রিয়েলি সরি সোনা, প্লিজ পাপ্পাকে এবার ক্ষমা করে দাও। দিয়া মুখটা সামান্য ঘুরিয়ে বাবার দিকে চাইলো। তার চোখের কোণায় তখনও ক্ষোভের আভাস। সে নারিশে সুরে বলল, পাপ্পা তুমি এবার বড্ড দেরি করেছো। একে তো তুমি প্রমিস করে আমার জন্য বড় ডল আনোনি, তারপর বাড়িতে এসে আমাকে এতক্ষণ একটা সরি পর্যন্ত বলনি, আমাকে দেখে কোলে তোলনি, একটু আদরও করনি। তুমি আসলে অনেক পচা হয়ে গেছো, আর কখনো এমন হবে না, প্রমিস। আজকে তোমাকে এই শহরে সবচেয়ে বড় ডলটা এনে দেবো, কেমন? এবার তো অন্তত মাফ করে দাও প্লিজ। দিয়ার কোমর মনটা এবার একটু নরম হলো। সে তার ডাগর চোখ দুটো নচিয়ে বেশ বিচারকের ভঙ্গিতে বলল, ও এত সহজে হবে না, তাহলে কান ধরে উঠবোস করো। পাশে দাঁড়িয়ে থাকা নবনী শব্দ করে হেসে ফেলল। দিব্য আজ মেয়ের এই কঠিন আদেশ অমান্য করার কোনো চেষ্টাই করলো না। সে দুহাত কান ধরে সোজা হয়ে উঠে দাঁড়ালো। তারপর নবনী সেই হাস্যজল রূপসী মুখের প্রাণে চেয়ে কৃত্রিম রাগে চোখ রাঙালো, যার অর্থ তুমি হাসছো, মনে রেখো এর শোধ কিন্তু আমি পরে তুলব। নবনী অবশ্য বরের সেই চোখ রাঙানোকে বিন্দু পাত্তা দিল না, উল্টো মুচকি এসে উপভোগ করতে লাগলো দৃশ্যটা। দিয়া করা নজরদারিতে গুনে গুনে পুরো 10 বার কান ধরে উঠবোস শেষ করতে দিয়া নিজের দুটো ছোট হাত বাড়িয়ে দিল। এক লাফে সে ঝাঁপিয়ে পড়ল বাবার চওড়া কোলে। দিব্য এক বুক স্বস্তি আর গভীর ভালোবাসায় মেয়েটাকে নিজের বুকের সাথে লেপ্টে ধরল। এতক্ষণে সব ক্লান্তি আর আতঙ্ক যেন
এই এক ছোঁয়ায় কার্পুনের মতো উড়ে গেল। সে দিয়ার নরম গাল, কপাল আর লালটে সর্বত্র ঘন ঘন চুমু আর আদরে স্পর্শ ভঙিয়ে দিতে লাগলো। বাবার সেই চেনা আদরের সুরসুরি খিলখিল করে হেসে উঠল মেয়েটা। এক পাশে দাঁড়িয়ে নবনী আর অদ্ভুত প্রশান্তি আর মুগ্ধ চোখে চেয়ে রইল তার জীবনের এই শ্রেষ্ঠ প্রিয় দুটো মানুষের দিকে। এই কাব্য, কাব্য, আমার বড্ড খিদে পেয়েছে। কাইয়ে পোকে একটু ডাকলো না ভাই? আমার সত্যি ভীষণ খিদে পেয়েছে। বল যে আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ডাক ওকে। কোথায় গিয়ে মরেছে ও? সর্বত্র মেশে বসেছে কায়েব। প্রচণ্ড বিরক্তি চোখে কলরবের দিকে তাকালো সে। বাড়ির বাকি সবাই এসে দেখা করে চলে গেছে একটু আগেই। আপাতত কেবিনে অনন্ত শান্ত আর অভিজ্ঞের সাথে সে বসে আছে। যদিও কাব্য ওদের এই ঘর থেকে বের হয়ে যেতে কড়া নির্দেশ দিয়ে গিয়েছে, কারণ জ্ঞান ফেরার পর থেকে কলরব অনবরত কথায় চলেছে। মাথায় এত বড় একটা চোট নিয়ে ওর নিজের একটু ভয় পাওয়া উচিত, অথচ ছেলেকে কোনোভাবে শান্ত রাখা যাচ্ছে না। সে আসলেই অযথা বকবক করে চলেছে। তবে এই মুহূর্তে তার সবচেয়ে বেশি চিন্তা নিজের সাধের চুলগুলো নিয়ে। যা ইচ্ছে মধ্যে সে কয়েকবার বলে ফেলেছে। কায়েবও অবশ্য আর কষ্ট করে কাব্যকে ডাকতে হলো না। তার আগেই দরজার পাশ থেকে কাব্য নিজে এসে কেবিনে প্রবেশ করলো। তার মেজাজ এখন সপ্তম আকাশে চড়ে আছে। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি। ভেবেছিল ভোরবেলা সব চুকিয়ে একটু ঘুমাবে, তাও আর কপালে জুটল না। ঘুম তো দূর, ওদিকে বাড়ি যাওয়ার আগেই আরেকটু নতুন আপদ এসে হাজির। সিরিয়াস পেশেন্ট। কাব্য বিরক্ত মুখে কেবিনে ঢুকতেই সান্দতের দিকে তাকিয়ে বলল, তোদের না একটু আগেই বললাম এখান থেকে চলে যেতে? রোগীর সামনে এভাবে ভিড় করে আসিস কেন? কলরব অত্যন্ত কাতর গলায় ডাকলো। কাব্য, কি আমার না প্রচণ্ড খিদে পেয়েছে ভাই। আমার এই মুহূর্তে গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছে করেছে। কাব্য একটা গভীর দীর্ঘ শ্বাস ফেলে বলল, তোকে আপাতত স্যালাইনে পানি ছাড়া আর কিচ্ছু দেওয়া সম্ভব না। দুপুরের পর বড় জোর হালকা কিছু তরল দেওয়া যেতে পারে, তাও খিচুড়ি তো কখনোই না। এখন বেশি কথা না বাড়িয়ে চুপচাপ চোখ বন্ধ করে একটা ঘুম দে ভাই। তুই আমার বিশ্বাস কর, আমি এবার মাথায় চোট পেয়ে নয়, না খেয়ে পেয়ে নির্ঘাত মরে যাব। আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আগেও পুরো 2 বেলা কিচ্ছু খাইনি। বিশ্বাস না হলে ওই অনন্তকে জিজ্ঞেস কর। শুধু শুধু সিগারেট খেয়েছিলাম, তাও মাত্র 2টো। কাব্য ভ্রু কুঁচকে এক হয়ে গেল। তুই আজকাল সিগারেটও খাস, আর কোনো কুকর্ম করতে তোর বাকি আছে শুনি? নাকি জীবনের সব কয়টা কোটা ইতিমধ্যে পূর্ণ করে ফেলেছিস? কলরব নিজের বালিশে মাথাটা সামান্য উঁচিয়ে দাঁতে দাঁত পিষে বলল, শুধু একটা ফোন করা বাকি আছে, আর সেই অপূর্ণ ইচ্ছেটা তোকে দিয়ে পূর্ণ করব। তোমাকে শুধু একবার আমাকে শুধু একবার সুস্থ হয়ে এই বিছানা থেকে নামতে দে খালি। আমার এই অবশ শরীরের ওপর করা তোর প্রতিটা অত্যাচার চরম মূল্য দিতে হবে তোকে, দেখে নিস। আচমকায় কেবিনের দরজায় আলতো করে ঠেলে ঢুকলো নির্জানা। কিন্তু ভেতরে একসাথে এতগুলো মানুষের ভিড় থেকে সে দরজার মুখে কিছুটা থমন খেয়ে গেল। থমকে গেল তার পায়ের গতি। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি মেয়েটার। সকাল থেকে হন্তদন্ত হয়ে হাসপাতালের উদ্দেশ্য রওনা হতে চেয়েছিল, কিন্তু নাওরাত চৌধুরী আর আন্তাসা ছাড়া একা একা তো আর আসা সম্ভব ছিল না। তাই ওদের তৈরি হওয়ার অপেক্ষাতেই মূলত এতখানি দেরি হয়ে গেল। নির্জানা একরাশ জড়তা নিয়ে দরজার এক কোণে চুপচাপ জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো অবাধ্যের মতো বিছানায় শুয়ে থাকা কলরবকে খুঁজছিল। ঠিক তখনই নির্জানার পেছন থেকে নওরাত চৌধুরীকে কেবিনে প্রবেশ করতে দেখে কাব্য বিনীতভাবে এগিয়ে গেল। মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম ফুপা, কেমন আছেন আপনি? নওরাত চৌধুরী অত্যন্ত গভীর ও ধীরস্থির মুখে সালামের জবাব দিলেন। তারপর ভারী কদমে কেবিনের ভেতর প্রবেশ করলেন। নওরাত চৌধুরী চেনা কণ্ঠস্বর কানে পৌঁছানো মাত্রই ওদিকে বিছানায় শুয়ে থাকা কলরব এক মুহূর্তেই নিজের চোখ দুটো
শক্ত করে বন্ধ করে ফেললো। মনে হলো সে যেন একেবারে অচেতন, গভীর কোমায় তলিয়ে থাকা কোনো রোগী। তাই এই গিরগিটির মতো রং বদলানো আর নিখুঁত অভিনয়ের কায়দায় দেখে এক কোণে থাকা কায়েব নিজের ঠোঁট টিপে হাসতে লাগলো। তার হাতে তখনও মোবাইল ফোনটা ধরা। নওরোজ চৌধুরীকে জায়গা করে দিতে অভিক, শান্ত আর অনন্তরা একে একে নিঃশ্বাস নিঃশব্দে কেবিন থেকে বাইরে বেরিয়ে গেল। আন্তাসা কিছুটা চিহ্নিত মুখে কাব্যর দিকেই তাকিয়ে জিজ্ঞেস করলো, ও এখন কেমন আছে কাব্য? আহ আশ্বস্ত করে মাথা নেড়ে বলল, আগের চেয়েও এখন অনেকটাই ভালো ফুপি, আলহামদুলিল্লাহ, ভয়ের কিছুই নেই। আপনারা বসুন, কথা বলুন, আমি একটু আসছি। একটু বাসায় গিয়ে ফ্রেশ হওয়া দরকার। কাব্য কেবিন থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। দরজার মুখে নির্জানাকে ওভাবে পাথরের মতো থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সে যাওয়ার আগেই নিচু স্বরে আওয়াজ দিয়ে বলল, এত চিন্তা কিছুই নেই রে, ভেতরে যা, ও ঠিক আছে। কাব্য করিডরে ধরে চলে গেল। নির্জানা তখন এক বুক দ্বিধার জড়তা নিয়ে ধীরে পায়ে কেবিনের ভেতর কয়েক কদম এগিয়ে এলো। নওরোজ চৌধুরী এগিয়ে গিয়ে কলরবের বিছানার পাশে খালি চেয়ারটায় বসলেন। কলরবের জ্ঞান আছে বুঝতে পেরে তিনি ডাকলেন, কলরব, শুনতে পাচ্ছ আমার কথা? সোজা হয়ে বসা নওরোজ চৌধুরী ডাক শুনে কলরব মনে মনে বেশ বিরক্ত হলো। তবে এই লোকটা অন্তত তার ফুফি আলেখার মতো অতটা তপ্ত বা কড়া মেজাজের নয়। স্বভাবটা বেশ মার্জিত। তাই অনিচ্ছা সত্ত্বেও কলরব খুব ধীরে ধীরে, যেন বড্ড কষ্ট হচ্ছে এমন একটা ভান করে চোখ মেলালো। অত্যন্ত দুর্বল ও মৃদু গলায় বলল, জি, আসসালামু আলাইকুম ফুফা। নওরোজ চৌধুরী ভদ্রতার সাথে সালামের জবাব দিলেন। এর মাঝে আন্তাসা এগিয়ে গিয়ে কলরবের মাথার কাছে বসলেন। কায়েব আর সেখানে দাঁড়িয়ে থাকার সমীচীন মনে করল না। সেও আলতো পায়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। কায়েবে চলে যেতে দেখে কলরবের মনে মনে ইচ্ছে করলো এক চিৎকার দিয়ে ওকে আটকে রাখতে। এই চরম অস্বস্তিকর নাটকের মঞ্চে তাকে এভাবে একা ফেলে সবাই কেন, কোন সাহসে কেটে পড়েছে, তা ভেবে তার মেজাজটা চড়ে গেল। আন্তাসা কলরবের ব্যান্ডেজ করা মাথার একপাশে আলতো করে হাত বুলিয়ে অত্যন্ত মায়াবী গলায় বললেন, মাথায় কোনো সমস্যা হচ্ছে না তো আব্বু? জিনা ফুপি এখন ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। ভাগ্য সত্যি বড্ড ভালো যে আল্লাহ সহায় ছিল। এত বড় অ্যাক্সিডেন্ট ভাবা যায় না। কলরব কৃত্রিমভাবে ঠোঁট দুটো সামান্য প্রসারিত করে জোরপূর্ণ একটু হাসার চেষ্টা করলো। তবে এতক্ষণে পুরো কথোপকথনের মাঝেও সে কিন্তু একবারের জন্য নির্জানার দিকে চোখ তুলে তাকায়নি। মেয়েটা উপস্থিত সে লক্ষ্যই করেনি। অথচ নির্জানা দরজার এক কোণে দাঁড়িয়ে নিখুঁতভাবে দেখছিল তাকে। সেই এলোমেলো চুলে ভরা কলরবের সাথে আজকের এই ব্যান্ডেজ জড়ানো অসহায় কলরবের রূপটা কেমন যেন অদ্ভুত ঠেকছিল ওর চোখে। কাল দুপুর থেকে এই সামান্য দৃশ্যটুকু দেখার জন্যই তো তার অবুঝ মনটা অস্থিরতায় ছটফট করছিল। আজ চোখের সামনে ওকে জ্যান্ত সুস্থ দেখে বুকের ভেতরে শান্ত হলো, একটা স্বস্তি নেমে এলো তার মনে। নির্জানা নিজের চোখের কোণে জমে ওঠা এক ফোঁটা নোনা জল সবার অলক্ষ্যে হাতে উল্টো পিঠে দিয়ে মুছে ফেললো। আন্তাসা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে কাছে নির্জানাকে দেখতে পেয়ে ডাকলেন, নির্জানা, তুই ওখানে ওভাবে দাঁড়িয়ে আসিস কেন? এদিকে আয়, কলরবের কাছে এসে বস। হাসপাতালে আসার জন্য তো সকাল থেকে তুই সবচেয়ে বেশি অস্বস্তি হচ্ছিলি। এমনকি কাল রাতেও তো এখান থেকে কোনোভাবে বাসায় যেতে চাইছিলি না। মায়ের এই আকমিত ফাঁস করে দেওয়া শতটুকু শুনে নির্জানা যেন লজ্জায় আর আষ্টতায় এক নিমিষেই মাটির সাথে মিশে গেল। ওদিকে বিছানায় শুয়ে থাকা কলরবের বন্ধ হতে যাওয়া চোখ দুটো চট করে আবার পুরোপুরি খুলে গেল। কলরব ব্যান্ডেজ জড়ানো মাথায় অনেক কষ্টে সামান্য ঘুরিয়ে দরজার দিকে তাকালো। সেখানে নির্জানা তখনও নত মস্তিষ্কে অপরাধী মতো দাঁড়িয়ে আছে। পরিস্থিতি অনুধারণ করে আন্তাসা আর নওরোজ চৌধুরী কেবিন থেকে বের হওয়ার জন্য পা বাড়ালেন। যাওয়ার সময় নির্জানার পিঠে আলতো হাত রেখে
আন্তাসা বললেন, তুই ওর সাথে কথা বলে আয়, আমরা আসছি, একসাথে বাড়ি ফিরবো। নির্জানা কোনো শব্দ না করেই কেবল মাথা নাড়ালো। এই মুহূর্তে তার বুকের ভেতরটা দরদর করে কাছে। ও কি বলবে, কিভাবে কথা শুরু করবে, কিছুই মাথায় খাটানো যাচ্ছে না। কাল রাত থেকেই জমে থাকা সবটুকু ব্যাকুলতা ছাপিয়ে আসছে কেন যেন বড্ড লজ্জার আষ্টতা এসে ভর করেছে তার উপর। হালকা চোখ তুলতে দেখলো কলরব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু নির্জানা তাকাতে কলরব চট করে চোখ সরিয়ে নিজেকে ফিরিয়ে নিল। তবে সে সম্মানের বাইরে বেরিয়ে যেতে পারে। দরজায় ওদিকে খোলা আছে। আমার ক্লান্তি লাগছে, আমি এখন ঘুমাবো। নির্জানা চকিতে চোখে তাকালো তার দিকে। ছেলেটার রুক্ষ কণ্ঠটা বুকে গিয়ে বিঁধল ওর। ধীরে পায়ে এগিয়ে গেল, তারপর কলরবের বিছানার পাশে রাখা খালি চেয়ারটায় সশব্দে বসলো। নিজের ভিতরে উদ্গীর ভাবটা আড়াল করে উল্টো খোঁচা দিয়ে বলল, মরতে চাইলে তো দুনিয়ায় আরো অনেক সহজ উপায় ছিল। এই মাঝরাতে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করাটা কি একটু বেশি কষ্টকর হয়ে গেল না? আর এত কষ্ট করে কাজের কাজ তো কিছুই হলো না। কলরব এবার পুরো চোখ ঘুরিয়ে তীক্ষ্ণ নজরে চাইলো। ঠোঁটের কোণে এক চিরেতে তাচ্ছিল্যর হাসি ফুটিয়ে বলল, তুই যে মনে মনে আমার মরার অপেক্ষায় করছিলি তা আমি খুব ভালো করে জানি। এর জন্যই তুই মৃত্যুর একদম অর্ধেক রাস্তায় পর্যন্ত গিয়েও আবার ফিরে এসেছি তোর মতো মানুষে একটা চরম সারপ্রাইজ দিতে। তুমি এক আস্ত সব জানতা, তাই না? অবশ্যই, অনন্ত তোর চেয়েও বেশি জানি। কচু জানো তুমি। নির্জানার রাগ দেখানোর চেষ্টা করলেও তার কণ্ঠস্বর বুঝে এলো। এরপর বেশ কিছুক্ষণ কেবিনের ভেতর এক জমাট নীরবতা নেমে এলো। অনেক কথা, অনেক জমাট অভিমান আর অনুশোচনা দুজনেই ঠোঁটের আগায় এসে থমকে যাচ্ছে, কিন্তু কেউ তার গুছিয়ে প্রকাশ পাচ্ছে না। অবশেষে এই নিস্তব্ধতা দেওয়ালটাই ভাঙলো কলরব নিজেই। সে চোখ না ফিরিয়েই নিচু স্বরে শুধালো, তুই তুই কালকে সত্যি এসেছিলি? নির্জানা আলতো করে ওপর নিচ মাথা নাড়ালো। কলরব পুনরায় কোপের সুরে বলে উঠল, এসেছিলি আবার চলেও গেলি? আমাকে ওভাবে মরণ যন্ত্রণায় ছটফট করতে দেখে সারা রাত বাড়িতে গিয়ে শান্তির ঘুম দিয়ে এখন সকাল 9টা বাজে হেলেতে দুলেতে আসার তো কোনো দরকারই ছিল না। একটা জলজ্যান্ত মানুষকে ওভাবে হাসপাতালের ওটির বেডে ফেলে তুই কিভাবে নিজের বাড়িতে ফিরে যেতে পারলি নির্জানা? হৃদয় বলতে কিচ্ছু নেই তোর মাঝে? নির্জানার ঠোঁটের কোণে এক চিলতে স্নান ও ক্ষীণ হাসি ফুটে উঠল। খুব নরম গলায় বলল, তুই কি সত্যি আশা করেছিলি যে আমি কাল রাতে সব ছেড়ে এখানে তোমার পাশে বসে থাকি? এখানে আসা নিরাশার কি আছে? যদি কোনো রাস্তার সাধারণ পথচারীও আমাকে রক্তাক্ত অবস্থায় তুলে হাসপাতালে আনতো, সেও কি ওভাবে ফেলে চলে যেতে পারতো? মানবতা বা সহানুভূতি বলতেও তো একটা জিনিস দুনিয়ায় আছে নাকি? নির্জানা দেখলো কলরবের ফ্যাকাশে কপালে হালকা ঘাম জমেছে। সে পরিস্থিতি শান্ত করতে বলল, ঝগড়া করার জন্য কিন্তু এটা একদম ঠিক জায়গা নয়। আর বেশি কথা বলো না তো, মাথায় আবার যন্ত্রণা শুরু হবে। আসলে আর কথা বলার বিন্দুমাত্র এনার্জি নাই আমার। কাব্যকে একটু ডাকতো, আমি ডান পা নাড়াতে পারছি না কেন? অবশ হয়ে আছে। কলরবের আসলে চিহ্নিত দেখালো। ওর অসহায়ত্ব দেখে নির্জানার বুকের ভেতরটা মায়ায় একদম আর্দ্র হয়ে গেল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আলতো গলায় বলল, আমি বাইরে গিয়ে ভাইয়ের সাথে কথা বলে দেখছি, তুমি একটু অপেক্ষা করো। নির্জানা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরে করিডর থেকে যেন এক ঝড় বয়ে এনে হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকলো শান্ত আর অভিক। ওদের দুজনের চোখ মুখ বিধ্বস্ত আর আতঙ্কিত অবস্থা দেখে কলরব বিরক্ত গলায় বলে উঠল, কি সমস্যা তোদের? বাংলা সিনেমার নায়িকাদের মতো এমন মুখ করে ঘরে ঢুকেছিস কেন? শান্ত কাচুমাচু মুখ করে বলল, ভাই, বড্ড বড্ড বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছে। ওই ইরা আসছে হাসপাতালে তোকে দেখতে। কথাটা শোনা মাত্রই কলরব বিছানায় শুয়ে যেন এক বৈদ্যুতিক শক খেলো। তার এতক্ষণে অবশ শরীরে যেন আতঙ্কে এক তীব্র স্রোত বয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, কি? ওরে খবর
দিল কে? কোন শালা এই কাজটা করেছে? অভিক নিজের দুই হাত তুলে আত্মপক্ষ সমর্থন করে বলো, বিশ্বাস কর দোস্ত, আমি এক ফোঁটাও মুখ খুলিনি। এই শান্ত হাবাতোভাবে বলেছে কিনা আমি কি জানি, কে বলেছে আর কে বলেনি সেই হিসেব আমি পরে কড়াই গন্ডায় চুকাবো। তোরা আগে গিয়ে যেভাবে পারিস ওই ইরাকে আটকা। ও আমার অশান্তি সংসারে অলরেডি প্রোটেক্ট ঢেলে দিয়েছে, পেট্রোল ঢেলে দিয়েছে, এখন আগুন জ্বেলে ভয়ম করে দেবে। যা আটকা ওকে। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এই অবলায় চলবে।